1969 নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখলেন। পৃথিবীর 60 কোটি মানুষ টেলিভিশনে দেখছে। সেই একই মুহূর্তে ভারতের কোনো এক গ্রামে একজন বৃদ্ধ জ্যোতিষী তার শিষ্যকে বললেন, চন্দ্রগ্রহ কষ্টে পড়েছে। কি সঠিক ছিল, নাসা যারা চাঁদে রকেট পাঠালো, নাকি সেই জ্যোতিষী যিনি চাঁদকে গ্রহ মনে করেন? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব, কিন্তু উত্তরটা আপনার ধারণার চেয়ে অনেক বেশি জটিল এবং অনেক বেশি অবিশ্বাস্য। জ্যোতিষ কুসংস্কার নাকি সায়েন্স, সত্যিটা যা কেউ সম্পূর্ণ বলেনি। আজ থেকে 10,000 বছর আগে মানুষ গুহায় থাকে, আগুন জ্বালাতে শিখছে মাত্র। কিন্তু প্রতি রাতে সে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকায়। কেন? কারণ বাঁচার জন্য আকাশ দরকার। কখন বৃষ্টি আসবে, কখন শীত পড়বে, কখন ফসল বোনার সময়, এই সব উত্তর লুকিয়ে আছে আকাশে। এটাই ছিল মানুষের প্রথম সায়েন্স। অবজারভেশন করো, প্যাটার্ন খোঁজো, প্রেডিকশন করো। এবং এই সায়েন্সের নাম দেওয়া হলো জ্যোতিষ। হ্যাঁ, জ্যোতিষের জন্ম হয়েছিল বিজ্ঞানের মতোই। এটা ছিল মানুষের প্রথম বৈজ্ঞানিক প্রচেষ্টা, আকাশকে বোঝার, প্রকৃতিকে বোঝার। 10,000 বছর আগে মানুষ তারা দেখে ঋতু বোঝে। 5,000 বছর আগে সিন্ধু সভ্যতার অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন শুরু। 3,500 বছর আগে বেদাঙ্গ জ্যোতিষ রচনা। 2,500 বছর আগে আর্যভট্ট পৃথিবীর গতি আবিষ্কার করেন। 500 বছর আগে কোপার্নিকাস নতুন করে বলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। 60 বছর আগে মানুষ চাঁদে পৌঁছয়। এই পুরো যাত্রাটা শুরু হয়েছিল জ্যোতিষ থেকে। জ্যোতিষ হলো বিজ্ঞানের দাদু। কিন্তু তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো দাদু যখন বৃদ্ধ হলেন, নাতি বিজ্ঞান এগিয়ে গেল, নতুন সত্য আবিষ্কার হলো, কিন্তু দাদু পুরনো বিশ্বাস ছাড়লেন না। সেখানেই তৈরি হলো দুটো পৃথক পথ। একটা পথে রইল অ্যাস্ট্রোনমি, আরেকটা পথে রইল অ্যাস্ট্রোলজি। আর এই দুটো পথের গল্পই আজকের ভিডিও। চলুন কম্পেয়ার করি। দুটো মানুষ একই তথ্য দেখছে, কিন্তু আলাদা সিদ্ধান্তে আসছে। রাউন্ড 1, শনি গ্রহ। জ্যোতিষ বলে শনি তোমার জীবনে কষ্ট দিচ্ছে। বিজ্ঞান বলে স্যাটার্নে 62টি চাঁদ আছে, রিং তৈরি হয়েছে ধুলো ও বরফ থেকে। দুজনেই শনিকে বিশেষ মনে করছেন, দুজনেই শনির গতি ট্র্যাক করছেন। কিন্তু একজন জিজ্ঞেস করছেন আমার কি হবে, আরেকজন জিজ্ঞেস করছেন শনির কি হচ্ছে। এই প্রশ্নের পার্থক্যটাই সবকিছু। রাউন্ড 2, গ্রহণ। প্রাচীন জ্যোতিষ বলতো সূর্যগ্রহণ মানে রাহু সূর্যকে গ্রাস করছে, তাই এই সময় খাবেন না, বাইরে যাবেন না ইত্যাদি। কিন্তু মডার্ন সায়েন্স বলে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ আসে, শ্যাডো পড়ে। কিন্তু এখানে চমকের জায়গা আছে। প্রাচীন ভারতীয় জ্যোতিষরা গ্রহণের সময় সঠিকভাবে প্রেডিক্ট করতে পারতেন। তারা জানতেন ঠিক কতদিন পরে কোথায় গ্রহণ হবে। কিভাবে তারা স্যারো সাইকেল জানতেন? এটি একটি 18 বছর 11 দিনের গাণিতিক চক্র, যা দিয়ে গ্রহণের সময় হিসেব করা হয়। এটি বিজ্ঞান, শুদ্ধ বিজ্ঞান, কিন্তু এই বিজ্ঞান জ্যোতিষরা আবিষ্কার করেছিলেন। রাউন্ড 3, সময় গণনা। আজকের ক্যালেন্ডারে 1 বছর সমান 365.15 দিন। বৈদিক জ্যোতিষ কি বলে? সূর্য সিদ্ধান্ত গ্রন্থে লেখা আছে 1 বছর সমান 365 দিন 6 ঘন্টা 12 মিনিট 36 সেকেন্ড। আধুনিক বিজ্ঞান বলে 1 বছর সমান 365 দিন 6 ঘন্টা 9 মিনিট 9.76 সেকেন্ড। পার্থক্য মাত্র 3 মিনিট। কোনো যন্ত্র ছাড়া শুধু খালি চোখে পর্যবেক্ষণ করে এই নির্ভুলতা কিভাবে সম্ভব? এটা কি কুসংস্কার নাকি অবিশ্বাস্য বিজ্ঞান? এবার আসুন সেই জায়গায় যেখানে অনেকে বলে এটা শুধু গল্প, কিন্তু আমি আজ দেখাবো এই গল্পগুলো কতটা স্পেসিফিক, কতটা টেকনিক্যাল এবং কতটা আশ্চর্যজনকভাবে আধুনিক বিজ্ঞানের সাথে মেলে। সংযোগ 1, পুষ্পক রথ ও মডার্ন এভিয়েশন। রামায়ণ বাল্মীকি রচিত। এই গ্রন্থে পুষ্পক রথের বর্ণনা। এটি মনের গতিতে চলে। যতজন চড়ুক জায়গা হয়, ইচ্ছে মতো উচ্চতা বাড়ানো কমানো যায়। এটি শব্দ করে চলে। এখন আধুনিক প্রকৌশলী চোখে দেখুন, মনের গতি, ভেরিয়েবল স্পিড। যতজনই চড়ুক
প্রেশারাইজড কেবিন, উচ্চতা নিয়ন্ত্রণ, অ্যালটিটিউড কন্ট্রোল সিস্টেম, শব্দ করে চলে, ইঞ্জিনের নয়েজ, এগুলো একটি আধুনিক এয়ারপ্লেনের বৈশিষ্ট্য। 3000 বছর আগের মানুষ এই কনসেপ্ট কোথা থেকে পেলেন? আমি বলছি না রাবণ সত্যিই এয়ারপ্লেন চালাতো, কিন্তু এই কল্পনা এত টেকনিক্যাল কেন? কেন শুধু উড়ন্ত জিনিস নয়, কেন এত স্পেসিফিক বৈশিষ্ট্য? হয়তো প্রাচীন মানুষ এমন কিছু দেখেছিলেন যা তারা বুঝতে পারেননি এবং নিজেদের ভাষায় বর্ণনা করেছিলেন, অথবা এটা পিওর ইমাজিনেশন। কিন্তু এত সঠিক ইমাজিনেশন কিভাবে? সংযোগ 2, ব্রহ্মাণ্ড পুরাণ এবং বিগ ব্যাং। হিন্দু পুরাণের সৃষ্টির গল্প কি? প্রথমে ছিল শুধু অন্ধকার, নিরাকার, নিস্তব্ধ। তারপর ব্রহ্মা জাগলেন এবং শব্দ হলো ওম। সেই শব্দ থেকে আলো, সেই আলো থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড। এবার আধুনিক ফিজিক্স কি বলছে? প্রথমে ছিল শুধু শূন্যতা, তারপর একটি বিন্দুতে অসীম শক্তি সংকুচিত হয়, সেখান থেকে বিশাল বিস্ফোরণ মানে বিগ ব্যাং। সেই বিস্ফোরণ থেকে আলো, সেই আলো থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড। শব্দ থেকে সৃষ্টি, বিস্ফোরণ থেকে সৃষ্টি। শব্দ কি এক ধরনের বিস্ফোরণ নয়? সংযোগ 3, ব্রহ্মাণ্ড ও নিউক্লিয়ার ওয়েপেন। নিউক্লিয়ার ওয়েপেন এটি সবচেয়ে বিতর্কিত সংযোগ, কিন্তু সবচেয়ে চমকপ্রদ। মহাভারতে ব্রহ্মাস্ত্রের বর্ণনা, এটি ছোড়া হলে সূর্যের মতো আলো ছড়ায়, আগুনের বল তৈরি হয়। বিপরীত দিক থেকে একই অস্ত্র না ছোড়া হলে থামানো যায় না। যদি দুটো মিলিত হয় পৃথিবী ধ্বংস। যেখানে পড়ে সেখানে বহু বছর কিছু জন্মায় না, আক্রান্তদের চুল ঝরে পড়ে, শরীরে ঘা হয়। এখন নিউক্লিয়ার বমের বৈশিষ্ট্য দেখুন। বিস্ফোরণে সূর্যের মতো আলো, নিউক্লিয়ার চেইন রিয়াকশন থামাতে কাউন্টার ব্লাস্ট। রেডিও অ্যাক্টিভ ফলআউটে দশকের পর দশক কিছু জন্মায় না, রেডিয়েশন সিকনেসে চুল ঝরে যায়, ঘা হয়। এই বর্ণনা কি কাকতালীয়? 1945 সালে ওপেনহাইমার প্রথম অ্যাটমিক টেস্ট দেখে বললেন, নাও আই অ্যাম বিকাম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। এই লাইনটা তিনি নিয়েছিলেন ভগবদ্ গীতার 11 অধ্যায় থেকে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র তৈরির মুহূর্তে একজন পশ্চিমা বিজ্ঞানী কেন ভারতীয় পুরাণ মনে করলেন? আজ আমার কাছে এর সহজ উত্তর নেই, আপনার কাছে আছে? সংযোগ 4, কালচক্র ও কসমিক টাইম। হিন্দু পুরাণের সময়ের ধারণা, এক কল্প সমান 4.32 বিলিয়ন বছর। এটি ব্রহ্মার একদিন। আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবীর বয়স কত? 4.5 বিলিয়ন বছর। সূর্যের বয়স কত? 4.6 বিলিয়ন বছর। মহাবিশ্বের বয়স কত? 13.8 বিলিয়ন বছর। প্রায় 3 কল্প। কোনো যন্ত্র ছাড়া, কোনো কার্বন ডেটিং ছাড়া এই সংখ্যায় কিভাবে পৌঁছানো সম্ভব হলো? সংযোগ 5, 10 অবতার ও এভলিউশন। ডারউইন বললেন 1859 সালে জীবন বিকশিত হয়েছে। প্রথমে জল, তারপর স্থল, তারপর মানুষ। কিন্তু বিষ্ণুর 10 অবতার দেখুন। 1 মৎস্য মানে মাছ, জলের প্রাণী। 2 কূর্ম, কচ্ছপ, জল ও স্থল উভয়ে বাঁচে। 3 বরাহ, শূকর, পুরোপুরি স্থলের প্রাণী। 4 নরসিংহ, অর্ধ মানুষ অর্ধ পশু। 5 বামন, খর্বকায় মানুষ। 6 পরশুরাম, আদিম যোদ্ধা মানুষ। 7 রাম, আদর্শ সভ্য মানুষ। 8 শ্রীকৃষ্ণ, বুদ্ধিমান কূটনীতিক মানুষ। 9 বুদ্ধ, জ্ঞানী মানুষ। 10 কল্কি, ভবিষ্যতের মানুষ। জল থেকে স্থল, পশু থেকে মানুষ, আদিম থেকে সভ্য। এটা কি ডারউইনের ইভলিউশন থিওরির গল্পের মতো নয়? 1000 বছর আগে একই ক্রমে। এবার কথা বলি ভারতের স্পেস প্রোগ্রাম নিয়ে এবং এর সাথে ভারতীয় দর্শনের অবিচ্ছেদ্য সম্পর্ক নিয়ে। ডক্টর APJ আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান, রকেট সায়েন্টিস্ট, রাষ্ট্রপতি। তিনি একজন ধার্মিক মুসলমান ছিলেন, কিন্তু তিনি নিয়মিত গীতা পড়তেন, রামেশ্বরম মন্দিরে যেতেন, বৈদিক দর্শন নিয়ে বক্তৃতা দিতেন। তিনি বলেছিলেন, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একে অপরের পরিপূরক, বিরোধী নয়। ভারতের অগ্নি, পৃথিবী, আকাশ মিসাইল, এর নাম এসেছে ভারতীয় পুরাণ থেকে। এটা কি কাকতালীয়? 2013 মঙ্গলযান লঞ্চের আগে ইসরোর বিজ্ঞানীরা তিরুপতি গেলেন, রকেটের মিনিয়েচার ত্রিপতি বালাজির পায়ে দিলেন। পশ্চিমা মিডিয়া হাসলো,
কিন্তু মঙ্গলযান সফল হলো প্রথম চেষ্টায় মাত্র 450 কোটি টাকায়। নাসার মেভিন মিশনের চেয়ে 10 গুণ কম খরচে। 2023 চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম ল্যান্ডিং। পৃথিবীর কোনো দেশ এটা আগে পারেনি। এই বিজ্ঞানীরা মন্দিরে যান, পুজো দেন এবং ইতিহাস তৈরি করেন। এটা কি কন্ট্রাডিকশন, নাকি এটাই ভারতের শক্তি? ভারতের স্পেস প্রোগ্রামের জনক বিক্রম সারাভাই তিনি বলেছিলেন, আমাদের স্পেস প্রোগ্রামের লক্ষ্য জাতীয় গর্ব নয়, লক্ষ্য হলো ভারতের সাধারণ মানুষের জীবন উন্নত করা। এই কথাটা কোথা থেকে এলো? বৈদিক দর্শন থেকে। সর্বে ভবন্তু সুখীরা, সবাই সুখী হোক। ভারতীয় বিজ্ঞান শুধু প্রযুক্তির জন্য নয়, এটা মানুষের জন্য। এই দর্শনটাই ভারতীয় সায়েন্সকে আলাদা করে। জ্যোতিষীরা বলেন চাঁদ মনকে প্রভাবিত করে। এটা কি বিজ্ঞানসম্মত? গবেষণা বলছে পূর্ণিমার রাতে মানুষের গভীর ঘুম 30% কমে যায়। মেলাটোনিন, ঘুমের হরমোন, কম নিঃসৃত হয়। ফুল মুনের সময় সাইকিয়াট্রিক এমার্জেন্সি কিছুটা বাড়ে। এগ্রিকালচারাল স্টাডিজ, 1000 বছর ধরে কৃষকরা চাঁদের চক্র মেনে চাষ করেন এবং গবেষণা বলছে এতে ফলন ভালো হয়। কারণ চাঁদের গ্র্যাভিটেশনাল পুল মাটির জলকে প্রভাবিত করে, বীজের জার্মিনেশনে সাহায্য করে। এটা বিজ্ঞান, এটা প্রমাণিত। তাহলে জ্যোতিষ যখন চাঁদের কথা বলে, সে কি সম্পূর্ণ ভুল? এবার একটা কঠিন প্রশ্ন। জ্যোতিষ বলে শনি, মঙ্গল, বৃহস্পতি মানুষের জীবন প্রভাবিত করে। বিজ্ঞান বলে এই গ্রহগুলো পৃথিবী থেকে এত দূরে যে তাদের গ্র্যাভিটেশন এফেক্ট এখানে নগণ্য। এটা সত্য, কিন্তু তাহলে প্রশ্ন হলো, জ্যোতিষ কি বলছে গ্রহ সরাসরি প্রভাব ফেলে, নাকি বলছে গ্রহের অবস্থান একটি সংকেত? অনেক জ্যোতিষী বলেন গ্রহ কারণ নয়, গ্রহ সংকেত। যেমন ব্যারোমিটার ঝড় আনে না, কিন্তু ব্যারোমিটার দেখে ঝড় আসছে বোঝা যায়। এই যুক্তিটা ডিসমিস করা কঠিন। এবার কথা বলি সংখ্যার কথা, কারণ রকেট সায়েন্স মূলত গণিত, আর ভারতীয়রা গণিতে যা করেছে সেটা না জানলে আপনি ভারতীয় হিসেবে গর্ব করতে পারবেন না। শূন্যের আবিষ্কার ব্রহ্মগুপ্ত 628 খ্রিস্টাব্দ। তিনি জিরোকে সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করলেন এবং নেগেটিভ নাম্বারের ধারণা দিলেন। এই জিরো ছাড়া কম্পিউটার নেই, বাইনারি কোড নেই, রকেট নেভিগেশন সিস্টেম নেই, জিপিএস নেই। মানব জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো জিরো, এবং এটি ভারতীয়। আর্যভট্টের পাই 499 খ্রিস্টাব্দে আর্যভট্ট বললেন পাই ইকুয়াল টু 3.1416। এই পাই ব্যবহার হয় রকেটের সার্কুলার অরবিট হিসাব করতে, স্যাটেলাইটের কক্ষপথ নির্ধারণে, গ্রহের দূরত্ব গণনায়। আর্যভট্ট এটা বলেছিলেন কোনো ক্যালকুলেটর ছাড়া। বৈদিক সূত্র ও মডার্ন কম্পিউটিং। বৈদিক ম্যাথামেটিক্সে আছে 16টি সূত্র। এগুলো দিয়ে জটিল গণনা মুহূর্তে করা যায়। উদাহরণস্বরূপ 98 × 97 ইকুয়াল টু কত? সাধারণ পদ্ধতি 33 সেকেন্ড, বৈদিক পদ্ধতি 5 সেকেন্ড। নাসা এবং MIT এর গবেষকরা এই সূত্রগুলো নিয়ে কাজ করছেন। কম্পিউটার অ্যালগোরিদমে বৈদিক মেথড প্রয়োগের রিসার্চ হয়েছে। প্রাচীন জ্ঞান আধুনিক রকেট সায়েন্সকে দ্রুত করেছে। এবার আসল কথা সহজ ভাষায়, জ্যোতিষ কি সায়েন্স? না, কারণ এটা টেস্টেবল নয়। কিন্তু জ্যোতিষ কি কুসংস্কার? সম্পূর্ণ নয়, কারণ এর শিকড়ে আছে 1000 বছরের পর্যবেক্ষণ। রিয়েল ম্যাথামেটিক্স, রিয়েল অ্যাস্ট্রোনমি। জ্যোতিষ হলো সেই নদীর মতো যার উৎস পাহাড়ের বিশুদ্ধ ঝর্ণা, কিন্তু নিচে নামতে নামতে অনেক ময়লা মিশে গেছে। উৎসটা ছিল বিজ্ঞান, পথে মিশেছে বিশ্বাস, কল্পনা এবং মানুষের ভয়। ভারতীয় পুরাণের গল্পগুলো কি সত্যি? আক্ষরিক অর্থে হয়তো না, কিন্তু এই গল্পগুলোতে লুকিয়ে আছে মানুষের মহাবিশ্বকে বোঝার প্রথম প্রচেষ্টা। পুষ্পক রথ হয়তো সত্যিকারের এয়ারপ্লেন ছিল না, কিন্তু এই কল্পনা মানুষকে আকাশে উঠতে অনুপ্রাণিত করেছিল। ব্রহ্মাস্ত্র হয়তো নিউক্লিয়ার বম ছিল না, কিন্তু এই সতর্কতা আজও প্রাসঙ্গিক। যে অস্ত্র পৃথিবী ধ্বংস করতে পারে তা ব্যবহার করো না। আমি আপনাকে জ্যোতিষ বিশ্বাস করতে বলছি না, আবার অবিশ্বাস করতেও বলছি না। আমি শুধু বলছি
প্রশ্ন করুন, উন্মুক্ত মনে দেখুন, সহজেই ডিসমিস করবেন না। হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ যে জ্ঞান চর্চা করেছেন সেটাকে শুধু কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া কি সঠিক? আবার সবকিছু চোখ বন্ধ করে মেনে নেওয়াও কি সঠিক? সত্যিকারের বিজ্ঞান মনস্ক মানুষ তাই করেন, যা আর্যভট্ট করেছিলেন, যা ইসরোর বিজ্ঞানীরা করছেন। প্রাচীন জ্ঞানকে সম্মান করুন, আধুনিক বিজ্ঞান দিয়ে যাচাই করুন এবং সামনে এগিয়ে যান। আজ থেকে হাজার বছর পরে হয়তো কেউ আমাদের দিকে তাকিয়ে বলবে, ওই মানুষগুলো কত আশ্চর্য ছিল, তারা রকেট বানাতো এবং রাতে তারা দেখত, তারা মহাকাশে যেত এবং মন্দিরে পুজো দিত, তারা বিজ্ঞান জানতো এবং বিস্ময়ও জানতো। এই দুটো একসাথে ধরে রাখতে পারাটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন জ্যোতিষ নিয়ে আপনার মত কি, আপনি কি মনে করছেন। পরের ভিডিওতে আসছি মহাভারতের যুদ্ধে কি অ্যাটমিক ওয়েপেন ব্যবহার হয়েছিল। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।